ডেপুটি স্পিকার। আসসালামু আলাইকুম মাননীয় সদস্যবৃন্দ, আইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে আপনার বক্তব্য পেশ করুন। মীর শাহ আলম। মাননীয় স্পিকার, জেলা পরিষদ সংশোধন আইন 2026 উত্থাপনের অনুমতির পরে মাননীয় সংসদ সদস্যর আপত্তির প্রেক্ষিতে আমার বিবৃতি। স্থানীয় সরকারের 5টি স্তরের মধ্যে জেলা পরিষদ অন্যতম। গণতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 59 অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে জেলা পরিষদ আইন 2000 সনের 19 নম্বর আইন প্রণীত হয়, যা 26শে জুলাই 2000 হতে কার্যকর রয়েছে। গত 5ই আগস্ট জুলাই আগস্টে রক্তক্ষয়ী বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তিত প্রেক্ষাপটে বিভিন্ন জেলা পরিষদের বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত, পলাতক, আত্মগোপনে থাকায় জেলা পরিষদ সমূহের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নাগরিকদের জন্য প্রদেয় সেবাসমূহ স্থবির হয়ে পড়ে। সংসদ ভেঙে যাওয়া অবস্থায় জেলা পরিষদ সমূহের স্বাভাবিক কার্যক্রম নাগরিক সেবাসমূহ অব্যাহত রাখার স্বার্থে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 অধ্যাদেশ নাম্বার 2 সাল 2024 গেজেট জারি করা হয়। অধ্যাদেশ জারির ক্ষেত্রে মন্ত্রিসভা বৈঠকের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন গ্রহণ করা হয় এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে উক্ত বিলে ভেটিং গ্রহণ করা হয়। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত ও জারিকৃত উক্ত অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মোতাবেক জেলা পরিষদ সংশোধন আইন 2026 শীর্ষক খসড়া বিল প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে ভেটিং গ্রহণ করা হয় এবং অর্থ বিভাগের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ সুপারিশ গ্রহণ করা হয়। বর্ণিত উদ্দেশ্য ও কারণে জেলা পরিষদ সংশোধন আইন 2026 শীর্ষক বিলটি মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করা হয়েছে। তাই বিলটি মহান জাতীয় সংসদ কর্তৃক আইনে পরিণত করার লক্ষ্যে আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য মহান সংসদকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, জেলা পরিষদ আইন 2000 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, জেলা পরিষদ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জেলা পরিষদ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
জনাব মীর শাহে আলমকে সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় দুঃখিত জেলা পরিষদ আইন 2000-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি জেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। আওয়াজ বেশি হচ্ছে এই কারণে আমি হাসিও দিচ্ছি, বাট ভোটের দিক দিয়ে হাঁ জয়যুক্ত হচ্ছে। আমার করার কিছু নেই। আপনাদেরকে হাসি দিয়ে, আপনাদের না ধ্বনিটা জোরে হচ্ছে এই জন্য হাসি দিয়ে আমি রেসপন্স করছি। থ্যাংক ইউ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বসেন মাননীয়। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন ও শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এইবার কিন্তু হার আওয়াজ এসছে। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এ বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে জেলা পরিষদ আইন 2000-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি জেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 পাশ করা হলো। মাননীয় সদস্য, let us finish our business please. Thank you. Please take your seat. Thank you. মাননীয় সদস্য, আমরা
একটা বিজনেসের মাঝখানে আছি, দয়া করে বসুন, লেট আস ফিনিশ দ্য বিজনেস। মাননীয় সদস্য, আমরা একটা নর্ম অ্যান্ড প্র্যাকটিস উই শুড ফলো। পার্লামেন্ট একটা বিজনেসের মধ্যে আছে, ইন্টারমিটেন্টলি উই ক্যান নট ইন্টারাপ্ট আওয়ার বিজনেস। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলমকে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আপনি বিলটি উত্থাপন করুন। না, দুঃখিত, কোনটা? ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটু মাননীয় প্রতিমন্ত্রী একটু ধৈর্য ধরেন প্লিজ। মাননীয় প্রতিমন্ত্রী একটু অপেক্ষা করুন প্লিজ। মাননীয় প্রতিমন্ত্রী একটু অপেক্ষা করুন প্লিজ। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1 আসন থেকে নির্বাচিত। আপনার বোধহয় আপত্তি আছে? জি, জনাব নাজিবুর রহমান সাহেবকে একটু ইয়েটা দেন প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, আপনার সময় 10 মিনিট প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যের শুরুতেই আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন, কেন তিনি একই ইস্যুতে ভিন্ন ভিন্ন জায়গায়, যখন তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন একটা পজিশন নিয়েছিলেন, এখন আইনমন্ত্রী হিসেবে ভিন্ন পজিশন নিচ্ছেন, সেটা ব্যাখ্যা করেছেন। আসলে আইনজীবী হিসাবে আপনিও জানেন, আইনমন্ত্রীও জানেন, আমিও জানি, আমরা আমাদের ক্লায়েন্টের কেস বিশ্বাস না করলেও আমাদের বেস্ট অ্যাবিলিটি দিয়ে আমাদেরকে প্রেজেন্ট করতে হয়। সেক্ষেত্রে মাঝে মাঝে পল্টনের বক্তৃতাও দিতে হয়। মাননীয় স্পিকার, এই বিষয়টা প্রাসঙ্গিক বলেই বলেছি। প্রাসঙ্গিক এই জন্যই আমি দেখাবো মাননীয় স্পিকার, যে একই ইস্যুতে সংবিধানের আলোকে যেহেতু রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নেই, সেজন্য ওনারা সংবিধান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটার বিরোধিতা করেছেন। সেখানে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে এখতিয়ার বহির্ভূত, কালারেবল লেজিসলেশন, আরও বলা হয়েছে ভয়েড অ্যাব ইনিশিও। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তিনি বলেছেন রাষ্ট্রপতি পারেন না, তাকে দিয়ে এটা পারানো হয়েছে। মাননীয় স্পিকার, এখানে আমি দেখাবো এই অধ্যাদেশটিও, যে অধ্যাদেশটি এখন আইন হিসাবে পরিগণিত করার জন্য বিল আনা হয়েছে, সেটিও আসলে রাষ্ট্রপতি পারতেন না, তাকে দিয়ে পারানো হয়েছে জোর করে। মাননীয় স্পিকার, যে অধ্যাদেশগুলো জারি করা হয়, সেই অধ্যাদেশগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী জারি করা হয়। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, 93-এর 1 দফায় বলা হয়েছে যে তবে শর্ত থাকে যে এই দফার অধীনে কোনো অধ্যাদেশ এমন কোনো বিধান করা হইবে না যাহাতে খতে বলা হয়েছে যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়। মাননীয় স্পিকার, এই যে বিলটি, এই বিলে বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার যেই ইয়েরা রয়েছেন, মেয়র কিংবা কাউন্সিলররা রয়েছেন, সেখানকার 32 কতে সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে তাদেরকে বিশেষ পরিস্থিতিতে রিমুভ করা যাবে। আবার 42 কতে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের থাকবে। এই বিশেষ পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে পরে আসছি মাননীয় স্পিকার। প্রথম যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, সেখানে সংবিধানের যে ধারাটি লঙ্ঘন করে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে সেটি বলার, সেটি হলো সংবিধানের 59-এর 1 অনুচ্ছেদ। সেখানে বলা হয়েছে আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপরে প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। এখানে মাননীয় স্পিকার, অনির্বাচিত প্রশাসক বসানোর প্রভিশন তো কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। তা সত্ত্বেও
59 অনুচ্ছেদ এবং 93 একের খ অনুচ্ছেদকে লঙ্ঘন করে রাষ্ট্রপতিকে দিয়ে পারিয়ে এই অধ্যাদেশটা জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি কি কালারেবল লেজিসলেশন হবে না মাননীয় স্পিকার? এই অধ্যাদেশটি কি ভয়েড অ্যাব ইনিশিও হবে না মাননীয় স্পিকার? এই অধ্যাদেশটি কি এখতিয়ার বহির্ভূত হয়নি মাননীয় স্পিকার? এটা বিশেষ একটা পরিস্থিতি ছিল আমাদের দেশে মাননীয় স্পিকার, যখন আমরা দেখেছি নির্বাচিত সকল স্থানীয় প্রতিনিধিগণ ফ্যাসিবাদীর আমলে নির্বাচিত হয়েছিলেন, তারা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কেউ গা ঢাকা দিয়েছিলেন। সেই পরিস্থিতিতে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি এই নির্বাচিত সরকারের জন্য আইন হিসাবে পরিণত করার কোনো দরকার ছিল না। আপনি খুব ভালোভাবে জানেন মাননীয় স্পিকার, কারণ আপনি একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার। এইটা নিয়ে আমাদের দেশে একটি বিখ্যাত মামলা রয়েছে। সেই মামলাটির নাম কুদরতে এলাহি পনির বনাম বাংলাদেশ, 1992 সালের মামলা। তখন এরকম একটা পরিস্থিতি ছিল মাননীয় স্পিকার, তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকার, তার পতনের পরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার উপজেলা পরিষদ ভেঙে দেয় এবং প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করে। সেটার বিষয়ে তৎকালীন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন যিনি কুদরতে এলাহি পনির, তিনি সহ কয়েকজন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। সেই রিট পিটিশনে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে সংবিধানের 59-60 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত স্থানীয় সরকার গঠন করা বাধ্যতামূলক মাননীয় স্পিকার। এক্ষেত্রে প্রথমত সংবিধানকে ভায়োলেট করা হয়েছে। 93 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নেই সংবিধানের কোনো অনুচ্ছেদকে ভায়োলেট করে একটি অধ্যাদেশ জারি করা। তারপরেও আমরা দেখছি এটার উপরে একটি কেস রয়েছে, সেই কেসের রায়টাকেও ভায়োলেট করে স্থানীয় পরিষদ যেই প্রশাসকগুলা রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা দেখছি মাননীয় স্পিকার, এখন যেটা করা হচ্ছে, গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চাঁপাইনবাবগঞ্জ, আর কয়টার কথা বলবো মাননীয় স্পিকার, ময়মনসিংহ, কুমিল্লা। মাননীয় স্পিকার, এই যে বিশেষ পরিস্থিতির কথা বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিটা কি এই আইনে তো বলা নেই, 32 কতেও বলা নেই, 42 কতেও বলা নেই। এবং এখানে সরকারের হাতে এটার বিচারভার অ্যাবসুলুটলি দিয়ে দেওয়া হয়েছে, কোনো মানদণ্ড এখানে সেট করা হয়নি। এর মাধ্যমে আমরা যেটা আশঙ্কা করছি, এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। মাননীয় স্পিকার, নির্বাচনের কথা যখন আসলোই, আজকে 2টা উপনির্বাচন হয়েছে। মানুষজন বলছে 96 ছিল বগুড়া, 96 ছিল মাগুরা, সেটা হলো আজকে বগুড়া। সেই একই কাহিনী আমরা দেখছি। সেই ভোট কারচুপি তখন ছিল, অনেকে বলতো, আমি সেই কথাটা মুখে আনতে চাই না, কুকুরের কথা বলা হয়েছে, সেটার একটা কথা আছে, সেখান থেকে এখন হয়ে গিয়েছে বাচ্চারা এখন ভোট দিচ্ছে। মাননীয় স্পিকার, এই যদি চলতে থাকে তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকবে? বিশ্বাসের জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সরকারের ভিত নড়ে উঠবে এবং তখন কিন্তু এই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা জনগণের ছিল, সে আশা আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলন ঘটবে না। মাননীয় স্পিকার, এই যে স্থানীয় সরকার, এখানে যে প্রতিটা স্তরে নির্বাচিত প্রতিনিধি দেয়া হবে, এটা কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে এসেছে। সেখানে বলা হয়েছে মৃত্যু ছাড়া অন্য কোনো কারণে অনির্বাচিত প্রশাসক বসানো হবে না। 31 দফাতেও একই কথা বলা হয়েছে। এই নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহার দেখিয়ে এবং সেই নির্বাচনী ইশতেহারের নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই সরকার ক্ষমতায় এসেছে। সেই সরকার নির্বাচনী ইশতেহার ভঙ্গ করা, বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নাকি অন্তর্হীন প্রতারণার দলিল। এখন কি সেই 31 দফাও অন্তর্হীন প্রতারণার দলিল হয়ে যাবে মাননীয় স্পিকার? একই সাথে নির্বাচনী ইশতেহার, এটা আপনার মাধ্যমে যিনি আজকে ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন তার কাছে সেটার জিজ্ঞাসা। মাননীয় স্পিকার, এক্ষেত্রে অনেক কিছুই বলা হয়েছে। আজকে যে এখতিয়ারের প্রশ্ন এসেছে, সেই এখতিয়ারের প্রশ্নে আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন যে সংসদ নাকি আদালতের রায় মানতে বাধ্য না, আদালতের ডিকটেশন মানতে বাধ্য না। তিনি চালাক মানুষ, তিনি বলেননি যে আদালত যেটা বলছে নাল অ্যান্ড ভয়েড। যেখানে আদালত বলছেন রিভাইভড অ্যান্ড রিস্টোর্ড অটোমেটিক্যালি, সেটা রিভাইভ অ্যান্ড রিস্টোর্ড হবে না, এটা তিনি বলেননি। তিনি একটি উদাহরণ দিয়েছিলেন 8ম
সংশোধনীর, সে 8ম সংশোধনীর মাধ্যমে এই সংবিধানের 100তম যে অনুচ্ছেদ আছে সেটাকে অটোমেটিক্যালি ডিলিট করা হয়েছিল মাননীয় স্পিকার। সেদিন আমার যে প্রশ্নটা হলো, এই 100তম যে অনুচ্ছেদ এটা কি সংসদে পাশ করে ডিলিট করতে হয়েছিল নাকি এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে গিয়েছিল? মাননীয় স্পিকার, সেদিন এটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে গিয়েছিল। সংসদে হাইকোর্টের যে বিকেন্দ্রীকরণের বিষয়টা ছিল সেটা সেদিন অটোমেটিক্যালি ডিলিট হয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমি যেটা সকালবেলা বলেছিলাম সেটা আবার বলতে চাই। 16তম সংশোধনীর মামলার রায় সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছে, যেখানে বিচার বিভাগকে অন্য অঙ্গের অধীনস্থ করার চেষ্টা করা হয়েছে, সেটা স্বয়ংক্রিয়ভাবে অসাংবিধানিক হয়ে যাবে, ইপসো ফ্যাক্টো হয়ে যাবে। একই জিনিস এখানে অ্যাপ্লিকেবল হবে মাননীয় স্পিকার। যেহেতু এই অধ্যাদেশটি এখতিয়ার বহির্ভূতভাবে করা হয়েছে, যেহেতু এই অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের একটি অংশকে লঙ্ঘন করা হয়েছে, যেহেতু এই অধ্যাদেশের মাধ্যমে আদালতের একটি সেটেল রায় যেটা রয়েছে সেই রায়কে লঙ্ঘন করা হয়েছে, এটি কোনোভাবে একটি নির্বাচিত সরকার আইনে পরিণত করতে পারে না। মাননীয় স্পিকার, এই বিষয়ে যদি কোনো কনসার্ন থাকে, জনগণের কোনো কনসার্ন থাকে, জনগণের মতামত নেওয়া যেতে পারে। এই বিধানটি কিন্তু আমাদের 77 বিধিতে রয়েছে। সেই অনুযায়ী আমরা দেখেছি 5ম জাতীয় সংসদে জনমত জরিপ যাচাইয়ের জন্য সেই তত্ত্বাবধায়ক সরকারের যে সময়ে যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে বিভিন্নভাবে উপরাষ্ট্রপতি করে রাষ্ট্রপতি করা হয়েছিল, পরবর্তীতে আবার হাইকোর্টে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল, সেই বিষয়ে জনমত নেওয়া হয়েছিল। আজকেও এই বিষয়ে জনমত নেওয়ার সুযোগ রয়েছে মাননীয় স্পিকার। আপনারা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করেন, জনমতকে যদি আপনারা সম্মান করেন, তাহলে এই বিষয়টি জনমত দিয়ে যাচাই করে, এখনো 2 দিন রয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি এ ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বিলটি উত্থাপনের অনুমতির পর্যায়ে আমার সহকর্মী মাননীয় সংসদ সদস্য অত্যন্ত চমৎকার যুক্তি দিয়ে আপত্তি দিয়েছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, স্থানীয় সরকারের 5টি স্তরের মধ্যে পৌরসভা অন্যতম। পৌরসভা সংক্রান্ত বিদ্যমান সকল আইন অধ্যাদেশ একীভূত বা সমন্বিত করে 2009 সালে স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 2009 সনের 58 নম্বর আইন প্রণয়ন করা হয়। পরবর্তীতে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2010, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2015, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2022, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024 প্রণয়ন করা হয়। পরবর্তীতে আমি আগের বিলে যেটা বলেছি, জুলাই আগস্টের আন্দোলনে, রক্তক্ষয়ী আন্দোলনের পরে পট পরিবর্তনের প্রেক্ষিতে পৌরসভার প্রশাসনিক ও নাগরিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে জনস্বার্থে গত 17 আগস্ট 2024 তারিখে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024 জারি করা হয়। পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের ব্যানারে দলীয় মনোনয়ন নির্বাচন না করার স্বার্থে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত ও জারিকৃত উক্ত অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মোতাবেক স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2026 শীর্ষক খসড়া বিল প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে ভ্যাটিং গ্রহণ করা হয়। অর্থ বিভাগের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ সুপারিশ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য সহকর্মীকে বলতে চাই, এই বিলটি মহান সংসদে পাস না হলে আসলে কারা আবার ক্ষমতায় ফিরে আসবে এটা কিন্তু বিবেচনার বিষয়। ওনারা কাদেরকে আবার ক্ষমতায় ফিরে আনতে চাচ্ছে? রক্ত পিপাসু জুলাই আগস্ট আন্দোলনে যারা পুলিশের সাথে আমাদেরকে হামলা করেছে, অস্ত্র ব্যবহার করেছে, হামলায় যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে, আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই সমস্ত জনপ্রতিনিধি এই আইনটি পাস না হলে আবার তারা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদে ফিরে আসবে। মাননীয় স্পিকার, এই কারণেই এই অধ্যাদেশটি করে নির্বাচন বাতিল করা হয়েছে।
এই অধ্যায় সৃষ্টি করে নির্বাচন বাতিল করা হয়েছে এবং এই জায়গাগুলিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আর কথা বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো, উনি আকার ইঙ্গিতে অনেক কিছু বলেছে। আমি আপনার মাধ্যমে মহান সংসদকে বিনয়ের সাথে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আইনটি আজকে পাশ হয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবার সাথে সাথে যত দ্রুত সময়ের মধ্যে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে নির্বাচন দিয়ে দেবো মাননীয়। এবং এই আইনের মধ্যে আরেকটি বিষয় আছে মাননীয় স্পিকার, দলীয় প্রতীকে যে নির্বাচন হতো, ধানের শীষ সহ বিভিন্ন প্রতীকে যে নির্বাচন হতো, এই আইনের মাধ্যমে জাতীয় এবং দলীয় প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা এই আইনে করা আছে মাননীয় স্পিকার। এই কারণে এই আইনটি পাশ করা অত্যন্ত জরুরি। তাই বিলটি মহান জাতীয় সংসদ কর্তৃক আইনে পরিণত করার লক্ষ্যে আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য মহান সংসদকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমকে সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6 ও 7 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6 ও 7 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সম্মানিত সদস্যবর্গ, মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন
এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 পাশ হলো। মাননীয় বিরোধী দলের নেতা। দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। মাননীয় সদস্যবৃন্দ, আমরা কিন্তু যাচ্ছেন না, আপনারা আসছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, একটু মাইকটা দেয়া যাবে দয়া করে? ওনারা অনেকেই আছেন কিন্তু এখনো আপনি চাইলে বলতে পারেন। আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াক আউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পরে আবার অংশগ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি 1 অনুযায়ী আইন প্রণয়ন কার্যাবলী এখানে আপাতত সমাপ্ত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 7 আসন থেকে নির্বাচিত
মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, ধন্যবাদ আপনাকে। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। অপোজিশনের অ্যাবসেন্সে বক্তব্য রাখা শুরু করতে হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আমি স্মরণ করছি আমার শ্রদ্ধেয় বাবা এবং মাকে। ওনারা যেভাবে আমাকে অনুপ্রাণিত করেছিলেন রাজনীতিতে, হয়তোবা আজকে ওনারা জীবিত থাকলে সবচেয়ে বেশি ওনারাই খুশি হতেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। আমরা তখন নটরডেম কলেজের স্টুডেন্ট হিসাবে ওনাকে হঠাৎ পেয়েছিলাম নটরডেম কলেজের গেইটে প্রোটোকল বিহীন অবস্থায়। উনি আমাদের ছুটির সময় আমাদের সাথে হাত মিলিয়েছিলেন। ইট ওয়াজ ইন 1980। তো সেই স্মৃতির ভেতরে থেকেই যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম, ঢাকা মেডিকেল কলেজে পড়তে গিয়ে ছাত্রদলকেই বেছে নিলাম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যার অনুপ্রেরণায় ঢাকা মেডিকেল কলেজের দীর্ঘ 8 বছর ছাত্রদলের নেতৃত্ব দিয়ে পাশ করে পরবর্তীতে কাজে যোগ দিয়েছিলাম। আমি তারপরে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই নেত্রীকে আরেকটি ব্যাপারে, যিনি আমাকে পরবর্তীতে তখনকার সময় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে অ্যাটাচ করেছিলেন কাজ করার জন্য। 3.5 বছর কাজ করেছি ওখানে সচিবালয়ে, অভিজ্ঞতা অর্জন করেছিলাম নেত্রীর জন্যই। আজকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সংসদ নেতা, যিনি আমাকে 99 সালে ডেকে নিয়ে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করিয়েছেন এবং 2002 থেকে 2025 পর্যন্ত এলাকার নেতৃত্ব, জেলার নেতৃত্ব মাধ্যমে উনি আমাকে জাতীয় রাজনীতিতে উঠিয়ে নিয়ে এসছেন, সর্বোপরি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে। আজকে ওনার লিডারশিপে সারা বাংলাদেশ আমরা একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামে 24-এর গণ আন্দোলন ছাত্র জনতার আন্দোলন ছিল, কিন্তু আমরা 17 বছর যে আন্দোলনকে তিলে তিলে ম্যাচিউর করেছিলাম সেইটার এক্সপ্লোশন ছিল 24-এর গণ আন্দোলন। আমি মনে করি যে এই আন্দোলনের অর্জিত সাফল্য এটা আমাদের সবার। আজকে আমি বলতে চাই যে আমরা মিথ্যা মামলার শিকার হয়ে বিভিন্নভাবে বিগত দিনে এখানে যারা উপস্থিত তাদের অনেকেই, আমার নিজেরটা বলতে পারি, আমি মন্দির পুরানো মামলার আসামি, পুলিশ হত্যার মামলার আসামি, এই সমস্ত ফেক মামলা দিয়ে বাংলাদেশে চেষ্টা করা হয়েছিল স্বৈরাচারকে এস্টাবলিশ করার জন্য। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আলটিমেটলি আমরা সফলভাবে এটা ওভারকাম করতে পেরেছি এবং সম্মিলিতভাবে আমরা 24-এর বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি। সেই জন্য অবশ্যই 24-এর আন্দোলনের সেই শহীদান আবু সাইদ ওয়াসিম সহ সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মাননীয় স্পিকার, আমার ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত একটা উপজেলা, বাংলাদেশের সকলেই এক নামে চিনে।
কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে তিনবার উনি জাতীয় পর্যায়ে এই জন্ম জয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন এবং ফলশ্রুতিতে আমরা সেখানে একটা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করতে পেরেছিলাম। আমরা এবারও ইনশাল্লাহ আগামী 25শে মে 11ই জ্যৈষ্ঠ নজরুল জয়ন্তীতে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনশাল্লাহ পেতে যাচ্ছি, যেখানে জন্ম জয়ন্তীতে উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছে। সারা ত্রিশালবাসী সহ সারা ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহবাসী সবাই আজকে আনন্দে উদ্বেলিত ওনার মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে যে ভাবে আমাদের দেশকে পরিচালনা করছেন সে ব্যাপারে আমি দুই একটা কথা বলতে চাই রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে। আসলে রাষ্ট্রপতিকে ধন্যবাদ না দেওয়ার কোনো কারণ নেই, কারণ উনি একাধারে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে নিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের আপামর মানুষের জননেত্রী হিসাবে ঘোষণা করে এবং বর্তমান নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রেখেছেন। আমাদের অপোজিশনের বন্ধুরা ওনারা মিস করে গেছেন বলে আমি মনে করি। আসলে ওই ভাষণটায় ওনাদের থাকা উচিত ছিল, বরং ওনারা এনজয় করতে পারতেন, অনেক বেশি এনজয় করতে পারতেন। ওনারা যা বলতেন তার থেকেও অনেক বেশি মহামান্য রাষ্ট্রপতি বলে ফেলেছিলেন। যাই হোক, আমরা আগামী দিনে ধন্যবাদ। 2 মিনিট সময় চাচ্ছেন? জি, 2 মিনিট সময় বরাদ্দ করা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আমাদের বর্তমান নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যা দেখতে পাচ্ছি, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা এবং ম্যান পাওয়ার, এই 3টে এরিয়াতে উনি অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিকল্পনা মাফিক এগিয়ে চলেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য ক্ষেত্রে ওনার যে হোমওয়ার্ক, বিগত দিনের হোমওয়ার্ক উনি ইমপ্লিমেন্টেশন করতে চাচ্ছেন, ওয়ার্ড লেভেলে হেলথ সার্ভিস থেকে শুরু করে নিয়ে হেলথ সার্ভিসকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দিয়ে এবং একই সাথে উনি হেলথ এডুকেশনকে কোয়ালিটির মধ্যে নিয়ে এসে যেভাবে এগিয়ে যাচ্ছেন, অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন স্বাস্থ্য ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পাবো। একই সাথে শিক্ষায় উনি, আমি মনে করি প্রাথমিক এবং টার্সিয়ারি ক্ষেত্রে, এবং টার্সিয়ারিতে ভেরি ইম্পর্টেন্ট যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে উই শুড ব্রিং দেম ইন অ্যাকাউন্টেবিলিটি। যেভাবে প্রাইভেট মেডিকেল কলেজ পড়াশোনা করাচ্ছে, যেভাবে ডাক্তার তৈরি হচ্ছে, আমরা ভবিষ্যতে কাদের কাছে চিকিৎসা নিব এটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে মাননীয় স্পিকার। তো সুতরাং এইগুলা সহ উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, স্পোর্টসে উনি শক্তভাবে কাজ করতেছেন মাননীয় মন্ত্রীর সাথে, এবং একইভাবে ম্যান পাওয়ারে উনি চাচ্ছেন ডাইভার্সিফাই করার জন্য ম্যান পাওয়ারের ডেস্টিনেশন। আমি মনে করি এই কাজগুলা যদি মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে উঠিয়ে নিয়ে আসেন, ইনশাল্লাহ 5 বছরে দেশের চেহারা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষের কথা আর এখন ধন্যবাদ মাননীয় সদস্য। কি এলাকার কথা বলতে পারেননি এখনো? এলাকার কথা বলতে গেলে আমি হাম্বলি মাননীয় মন্ত্রী পরিষদের যারা সদস্য থাকেন, একটা হাম্বল রিকোয়েস্ট আছে ফ্রম মাই চেয়ার,
এলাকার কথা যখন মাননীয় সংসদ সদস্যরা বলেন, সরকারি ট্রেজারি বেঞ্চের এবং বিরোধী দলের কনসার্ন মিনিস্টার যে প্রসঙ্গে আনেন, ওই মিনিস্টার যদি তখন উপস্থিত থাকেন এবং নোট ডাউন করেন, পসিবলি এমপি মহোদয়রা একটু হলে আশান্বিত হবেন। আমি খেয়াল করেছি কনসার্ন মিনিস্টার উপস্থিত থাকা সত্ত্বেও দে ডু পে নো হিড হোয়াট দ্য অনারেবল মেম্বার ইজ সেইং। আই হামলি রিকোয়েস্ট যারা অনারেবল মিনিস্টার আছেন সংসদে উপস্থিত থাকা অবস্থায় একটু নোট ডাউন করবেন, ওনাদের অ্যাটলিস্ট একটা প্রত্যাশার জায়গা পূরণ হবে যে হ্যাঁ নোট ডাউন করা হয়েছে। থ্যাংক ইউ। ইয়েস, আপনাকে 2 মিনিট দিলাম এই জন্য। এলাকা থ্যাংক ইউ সো মাচ মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ। এক সময় একসাথে রাজনীতি করেছি আপনার সাথে, অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম, এলাকাতে আমাদের 7 লক্ষ অধিবাসীর এলাকা ত্রিশাল, 4,03,000 ভোটারের এলাকা ত্রিশাল। আপনি জানেন যে বিগত দিনে নির্বাচনের নামে প্রহসন ছিল, মাননীয় সংসদ সদস্যবৃন্দের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, তাদেরকে জনগণের কাছে যেতে হতো না, ভোটের জন্য চাইতে হতো না, এখান থেকে নমিনেশন কিনতো, এলাকায় গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে বলতো জিতায় দেওয়ার জন্য টাকার বিনিময়ে। এই ঘটনায় আমরা বছরের পর বছর খেয়াল করেছি, যার জন্য এলাকার রাস্তাঘাট বিশেষভাবে কোনো কাজ করতে পারে নাই, তারা করেও নাই, ইন্টারেস্টও ফিল করে নাই। তো আমার হাম্বল রিকোয়েস্ট মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে কনসার্ন সেকশনকে এবং একই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়, রাস্তাঘাট আমাদের মেজর প্রবলেম। ত্রিশালের ক্ষেত্রে আমাদের মিনিমাম 100 থেকে 150 কিলোমিটার রাস্তা আমি মোটামুটি ভাবে আন্দাজ করতে পারি যে রাস্তাগুলো একেবারে চলাচলের অযোগ্য। আমার অনুরোধ, আমাদের এই ত্রিশালের প্রতি নজর দিয়ে রাস্তাঘাটগুলো যদি উন্নয়ন করা সম্ভব হয়, ইনশাল্লাহ ত্রিশাল অবহেলিত আর থাকবে না। এই ত্রিশাল ঢাকা ময়মনসিংহ হাইওয়ের মধ্যে ভালুকা এবং সদরের মাঝখানে থেকেও বিগত দিনে নন অ্যাকাউন্টেবিলিটি অব দ্য মেম্বার অব পার্লামেন্টস, যার জন্য এই ত্রিশালের কোনো উন্নয়ন হয়নি। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে আপনার মাধ্যমে, যাতে আমাদের এই ত্রিশালের উন্নয়নের জন্য যে সমস্ত চিঠিপত্র ইনশাল্লাহ সাবমিট করতে যাচ্ছি, সেই চিঠিপত্র যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এই আশাবাদ রেখে উপস্থিত সবাইকে আগামী 25শে মে নজরুল জয়ন্তীতে ত্রিশালে আসার আমন্ত্রণ জানিয়ে আমি ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনায় অংশগ্রহণ করবেন শরীয়তপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আহমেদ। জনাব সাইদ আহমেদ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানাচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ যে তিনি আমাকে আজকে একজন সংসদ সদস্য হিসাবে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান, যিনি আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাকে মনোনীত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় হুইপ যিনি নুরুদ্দিন অপু, তিনি আমাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার অত্র এলাকার সকল ভোটারদেরকে, যারা আমাকে ভোট দিয়ে, মূল্যবান ভোট দিয়ে এখানে জয়লাভ করে এনেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীকে, যারা আমাকে প্রচণ্ডভাবে ভোট দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমি যদিও আজকের এই প্রেসিডেন্টের উপরে ধন্যবাদ জ্ঞাপনের বক্তব্য, কিন্তু যদিও তিনি বিভিন্ন রূপের একজন ব্যক্তি, কিন্তু তারপর আমি তাকে ধন্যবাদ না দিয়ে পারছি না যে তিনি যেটা সত্য সেই সত্যকে সত্য বলেছেন, যিনি ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলেছেন, যিনি প্রকৃত স্বাধীনতার ঘোষককে সেটা স্বীকার করেছেন, যেগুলি সে আগে করেননি। আমি এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এটা স্বীকার করেছেন। আমি মহান মুক্তিযুদ্ধে যারা
মৃত্যুবরণ করেছেন, যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, যার জন্য আমরা আজকে এখানে কথা বলার সুযোগ পেয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যাদের এই জুলাই বিপ্লবের আন্দোলনে যারা নিহত হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমরা আসলে এই শরীয়তপুরটা খুবই অবহেলিত। আমি আসলে যদি এখানে প্রধানমন্ত্রী থাকতেন তাহলে বলতে পারতাম, আরো ভালো হতো। আমরা এই গ্রেটার ফরিদপুরটা আসলে অবহেলিত। আজকে আমাদের যদি এই আসনের দিকে চিন্তা করেন এবং আমরা যদি এই সরকার গঠনের পরে যদি আমাদের যে পুরস্কার করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের গ্রেটার ফরিদপুরকে সত্যিকারভাবে অবহেলা করা হয়েছে বলে আমি মনে করি। আমি আমাদের এই শরীয়তপুর জেলার অঞ্চলের আমরা সবাই অবহেলিত। আমি বিশেষ করে আমার এই অঞ্চলের যে দুঃখ দুর্দশা, বিশেষ করে নদী ভাঙ্গনের কথা, এই রাস্তাঘাটের যে অবস্থা, যেখানে কেউ যাতায়াত করতে পারেন না, ভালোভাবে যাতায়াত করলেও যার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখানে হাসপাতালে তেমন কোনো ভালো ব্যবস্থা নেই, যদিও হাসপাতাল আছে, কোনো ডাক্তার নেই, ডাক্তার থাকলেও সুচিকিৎসা হচ্ছে না, খুবই বাজে অবস্থা। এবং একটি অঞ্চল আছে যেটা কুণ্ডের চর নামে, যেটা একটা দ্বীপের মতো, সেখানে যারা কোনো মাতৃগর্ভের কথা যদি বলি, যে কোনো চিকিৎসার কথা, সেখানে সঠিক চিকিৎসা পাওয়া যায় না। এভাবেই আমাদের এখানে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। এই অঞ্চলে দেখার আসলে কেউ নেই। বিগত দিনে যারা ছিলেন তারা এই অঞ্চলটাকে কিভাবে পরিপালন করেছেন আমি জানি না। আমি এই মন্ত্রীদের মহোদয়কে কাছে আকুল আবেদন জানাবো, মন্ত্রী মহোদয়কে আকুল আবেদন জানাবো যে আমাদের এই অঞ্চলকে একটু স্পেশালি দেখার জন্য। আসলে এই শরীয়তপুর অঞ্চলটা খুবই অবহেলিত, বিশেষ করে এই শরীয়তপুরের সদর এলাকার। এখানে এই বর্ষা মৌসুম আছে, এই বর্ষা মৌসুমে প্রায় 9 কিলোমিটারের মতো এরিয়া আছে, যে এরিয়াতে নদী ভাঙ্গনের একটা চরম অবস্থা যাচ্ছে। এবং এটা যদি নজর দেওয়া না হয় তাহলে এখানকার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, এবং যেখানে আবার মানুষের এই সমস্ত ঘর বাড়িগুলি বিলীন হয়ে যাবে এবং তাদের আবাসন অবস্থা ধ্বংস হয়ে যাবে। তো আমি অবশ্যই মাননীয় মন্ত্রীকে বলবো যে তিনি এই ব্যাপারে যেন তিনি এটাকে স্পেশালি দেখেন। এবং আমাদের যে রাস্তার অবস্থা, যিনি খুবই বাজে অবস্থা আমাদের, এবং এখানে অনেক আপনার সেতু নাই বললেই চলে, অনেক কালভার্টের প্রয়োজন। আমি এখানে যারা সেতুমন্ত্রী আছেন, আমি তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আমাদের এই অঞ্চলটাকে একটু স্পেশালি আপনাদের দেখার জন্য। আমি বিশেষ করে আমাদের এই অঞ্চলের যে মাননীয় হুইপ আছেন, আমি তাকে বলবো যে তিনি যেন আমাদের এই ব্যাপারটাকে একটু বিশেষ স্পেশালিভাবে দেখেন এবং এটাকে একটু স্পেশাল নজর দিয়ে এটাকে একটা অনুরোধ করে পাশ করিয়ে নেন, কারণ আমাদের এই অঞ্চলটা আসলেই খুবই অবহেলিত। তো আমি এটা বিশেষভাবে আপনাদেরকে এই অনুরোধটা করব। আর বিশেষ করে আমি আমার এই অঞ্চলের যে দুঃখ দুর্দশা, যে বিশেষ করে আপনার স্বাস্থ্য ব্যবস্থার যে আমাদের এই ইয়েটা আছে, খুবই বাজে অবস্থায় এই স্বাস্থ্য ব্যবস্থার যে হসপিটাল আছে, সেই হসপিটালের আমি আমাদের এই স্বাস্থ্যমন্ত্রীকে বলবো যে বিশেষ করে এই হসপিটালের ব্যাপারে একটু বিশেষ নজর দেন। আর আমাদের অনেক দিনের প্রত্যাশা এই অঞ্চলে একটি মেডিকেল করার জন্য, তো সে ব্যাপারে একটি মেডিকেল কলেজ করার জন্য আমার আকুল আবেদন থাকবে। আমি বিশেষ করে আমার অত্র অঞ্চলের যে বিভিন্ন রকম সমস্যাগুলি, সেই সমস্যাগুলি বিভিন্নভাবে এই বিভিন্ন মন্ত্রণালয়ে সেগুলি দেওয়া হয়েছে, এবং তারা যেন একটু এর ব্যাপারে বিভিন্ন নজর দিয়ে আমাদেরকে এই ব্যবস্থা একটু করে দেন, এই আকুল আমার আবেদন থাকবে। আর তার পাশাপাশিতে আমি আমার অত্র অঞ্চলের যেই বিশেষ করে রাস্তার ব্যবস্থাটা, আমাদের এই অঞ্চল দিয়ে যে একটি রাস্তা যাবে, সেটা যদি এই রাস্তাটা দিয়ে যদি করা হয় তাহলে এটা অ্যাকচুয়ালি এই অঞ্চল দিয়ে বরিশাল পর্যন্ত যাওয়া যাবে।
তারপরে আমাদের এই অঞ্চলে বিশেষ করে একটা অঞ্চল আছে যেখানে আপনাদের শিল্পনগর করা যায়, আমরা পদ্মা সেতু হয়েছে, কিন্তু পদ্মা সেতুর আমরা আসলে কোনো সুফল ভোগ করিনি। এই অঞ্চলে পদ্মা সেতু হয়েছে, কিন্তু পদ্মা সেতুর পাশ দিয়ে আমাদের এখানে কোনো রেল স্টেশন করা হয়নি। যা আশ্চর্য হলো সত্যি যে অপোজিটে আর দুইটি করা হয়েছে, রেল স্টেশনের ব্যবস্থা করা হয়েছে। তো আমি অনুরোধ করব যে এখানে আমাদের যদি স্টপেজটা থাকে তাহলে এই অঞ্চলের এলাকার লোকজনের অনেক যাতায়াতের সুবিধা হবে, এবং সেই ক্ষেত্রে তারা একটু স্পেশালি নজর দিবেন বলে আমি বিশ্বাস করি। এবং সেখানে যদি একটা বাস স্টপেজের ব্যবস্থা করা হয় পদ্মা সেতুর পাশে, তাহলে সেটাও আমাদের জন্য অনেক উপকার হবে বলে আমি বিশ্বাস করি। এবং এই মন্ত্রী মহোদয়দেরকে আমি আকুল আবেদন জানাচ্ছি, তারা আমাদের এই শরীয়তপুরের ব্যাপারে স্পেশালি একটু নজর দিবেন। আমি আমার এই বক্তব্য দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিট বিরতি দেয়া হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।